নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় বিষয়বস্তু, যেটি হচ্ছে কুষাণ সাম্রাজ্য মানে কুষাণ এম্পায়ার, এই নিয়ে আজকে আলোচনা করব বা ডিসকাস করব। এই কুষাণ সাম্রাজ্য কিভাবে বিস্তার ঘটেছিল, বা কুষাণ কারা ছিল, এই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়বস্তু। বা কুষাণ সম্রাট কারা কারা উল্লেখযোগ্য সম্রাট ছিলেন, এটাই আমি আজকে বলবো তোমাদের। আচ্ছা, তোমাদের আমি এর আগের দিনের ভিডিওতে মৌর্য সাম্রাজ্যের কথা বলেছি, মৌর্য সম্রাট অশোকের কথা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি। তো সেই সম্রাট অশোকের পরে আর সেই রকম কোনো যোগ্য সম্রাট না থাকার জন্য মৌর্য সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে তার অবনতি ঘটে বা পতন হয়ে যায়, বা তার ডাউনফল হয় মৌরিয়ান এম্পায়ারে। সম্রাট অশোকের পরে আর কোনো কেপেবল রুলার ছিল না। তো সেই রকম সময় যখন আর কি মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলেছিল, সেই রকম সময় একটা ভারতবর্ষে বিভিন্ন বিদেশি জাতিরা আসতে শুরু করে, ফরেন ন্যাশনাল যারা বলে, তারা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসতে শুরু করে। এইরকমই সময় খ্রিস্টীয় প্রথম শতাব্দী, ফার্স্ট সেঞ্চুরি এডি, সেরকম সময় মধ্য এশিয়া থেকে একটা যাযাবর গোষ্ঠী, সেই মধ্য এশিয়া থেকে বিভিন্ন রকম যাযাবর গোষ্ঠীরা তারা কিন্তু আমাদের এই আফগানিস্তান, যেটা এখনকার বর্তমানে আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যেটা হচ্ছে নর্থ এবং ওয়েস্টার্ন, এই যে পোর্শনটা, এইরকম জায়গাতে কিন্তু অনেকগুলো যাযাবর গোষ্ঠী কোথা থেকে এসেছিল, মধ্য এশিয়া মানে সেন্ট্রাল এশিয়া থেকে, এবং নোমাডিক গ্রুপ যারা, তারা এসেছিল। এবং তারা সেই সময় কিন্তু ওইখান থেকে এসেছিল। সেই যাযাবর গোষ্ঠীগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীটার নাম কি, সেটি হচ্ছে ইউএঝি গোষ্ঠী। কি গোষ্ঠী? ইউএঝি। এটা এই যাযাবর গোষ্ঠীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠী, একটা নোমাডিক গ্রুপের মধ্যে একটা ইম্পর্টেন্ট গ্রুপ এটা ইউএঝি। সেই ইউএঝি এই গোষ্ঠীটিরই একটি শাখা, সেই শাখাটির নাম কি, কুএই-সুয়াং, যাকে বলে কুষাণ, কুএই-সুয়াং বা কুষাণ। এই কুষাণ জাতি, এই গোষ্ঠী মানে ইউএঝি গোষ্ঠীর একটা শাখা কুষাণ জাতি, তারা কিন্তু ধীরে ধীরে কি করে, ব্যাকটেরিয়াতে নিজেদের আধিপত্য বিস্তার করে। তারা মধ্য এশিয়া থেকে এসে ব্যাকটেরিয়া অঞ্চল, ব্যাকটেরিয়া জায়গাটা, সেই জায়গাটা যাকে বাল্লিক দেশ বলে, সেই ব্যাকটেরিয়াতে কিন্তু আস্তে আস্তে তাদের অধিকার কায়েম করে বা তাদের সুপ্রিম পাওয়ারটা ক্রিয়েট করে আর কি। সেই ব্যাকটেরিয়া কোন কোন জায়গাকে বলে? ব্যাকটেরিয়া হলো আফগানিস্তান, পূর্ব ইরান, এখনকার যে ইরান দেশ, এই পূর্ব ইরান, তারপর হচ্ছে ভারতবর্ষ কুষাণরা সাম্রাজ্য বিস্তার করে, সেটা আমি পরে বলছি। ভারতবর্ষ, পাকিস্তানেও কুষাণরা সাম্রাজ্য বিস্তার করে, তাজিকিস্তান, এটাও একটা জায়গা, তারপর হচ্ছে উজবেকিস্তান, এগুলো নাম তোমরা এখন বর্তমানে শুনেছো। এই সমস্ত জায়গাকে নিয়ে কিন্তু ব্যাকটেরিয়া অঞ্চল, এই ব্যাকটেরিয়াতে কিন্তু কুষাণরা নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল, অধিকার কায়েম করেছিল। এবং তাদেরই মধ্যে কুষাণরা কিন্তু এইরকম সময় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, ফার্স্ট সেঞ্চুরি এডি, এরকম সময় কিন্তু তারা ভারতবর্ষে এসে থাকতে শুরু করেছিল, বসতি স্থাপন করেছিল। এবং তারা এই ভারতে থাকতে থাকতে ধীরে ধীরে বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, একটা এম্পায়ার এস্টাবলিশ করেছিল। কারা? এই কুষাণরা। কোথায়? ভারতবর্ষে। এবং এই কুষাণ সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিলেন কে? তিনি হলেন কুজুল কোচটিসেস। তার নাম কি? কুজুল কোচটিসেস। এবং তিনি আস্তে আস্তে কাশ্মীর এবং কাবুল এই জায়গাগুলি দখল করেছিলেন। কে? এই কুজুল কোচটিসেস, যিনি কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এবং এই কুজুল কোচটিসেসের পরে তারপরে তার ছেলে ভীম কোচটিসেস কুষাণ সম্রাট হন। ভীম কোচটিসেস তিনি সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে তার শাসন কায়েম করেন। এই সিন্ধু নদের অববাহিকা অঞ্চল ইন্ডাস রিভারের বেসিন এরিয়া, এটা কোন কোন জায়গা? সিন্ধু নদের অববাহিকা অঞ্চল হলো পাকিস্তান, ভারত, চীন, আফগানিস্তান, এই চারটে জায়গা। পাকিস্তান, ভারত, চীন, আফগানিস্তান, সবকটা দেশের নামই তোমরা
বর্তমানে শুনতে পাও, সেই 4টে দেশেই কিন্তু এই ভীম কোচটিসেস তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এটাকেই বলা হচ্ছে সিন্ধু নদের অববাহিকা অঞ্চল বা ইন্ডাস রিভার বেসিন। এই ভীম কোচটিসেস নিজেকে একজন শক্তিশালী কুষাণ সম্রাট বলে আখ্যায়িত করার জন্য ভীম উপাধি নিয়েছিলেন, নিজেকে পাওয়ারফুল এটাকে এস্টাবলিশ করার জন্য, এটা বলার জন্য তিনি ভীম টাইটেল নিয়েছিলেন। এবং তারই সময় কিন্তু ভারতবর্ষে প্রথম সোনার মুদ্রা চালু হয়, গোল্ড কয়েন চালু হয়। বুঝতে পারলাম? তো এই ভীম কোচটিসেসের রাজত্বের পর কুষাণদের পরবর্তীকালে সম্রাট হন কে? সম্রাট কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক বা প্রথম কনিষ্ক। এবং এই কনিষ্কের রাজত্বকালে কিন্তু কুষাণ সাম্রাজ্য সাফল্যের শীর্ষে পৌঁছায়, মানে প্রোগ্রেস অ্যাচিভ করে কুষাণ এম্পায়ার। এবং তিনি কুষাণ সাম্রাজ্যকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী সাম্রাজ্যে পরিণত করেন, মানে কুষাণ এম্পায়ারকে পাওয়ারফুল এবং একটা এই এম্পায়ারের প্রসপারিটি ইনক্রিজ করেন কে? এই কুষাণ সম্রাট কনিষ্ক। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। হ্যাঁ, 78 এডি এরকম সময় তিনি কিন্তু সিংহাসনে বসেন। এবং সেই সময় থেকে কিন্তু শকাব্দ গণনা শুরু হয়, শকাব্দ গণনা বা শকা ইরা যাকে বলে। এটা তোমাদের আমি আগে আলোচনা করেছি, কিন্তু সাল গণনা নিয়ে যখন প্রথমের দিকে বলেছিলাম তখন কিন্তু বলেছি যে কুষাণ সম্রাট কনিষ্কের সময় থেকে কিন্তু শকাব্দ গণনা মানে শুরু হয় আর কি, যখন তিনি যে সাল থেকে তিনি সিংহাসনে বসছেন। এই শকাব্দ গণনা বা শকা ইরা এটা কি? এটা হচ্ছে একটা ঐতিহাসিক বর্ষপঞ্জি, মানে হচ্ছে হিস্টোরিক্যাল ক্যালেন্ডার যাকে বলে। এটা ভারতবর্ষে প্রচুর এখনো বর্তমানে ব্যবহার হয় এই শকাব্দ গণনা, যখন কোনো ঐতিহ্যবাহী ঘটনাকে ব্যাখ্যা করা হয়, মানে কোনো ট্র্যাডিশনাল কোনো ইনসিডেন্টকে ডিসকাস করা হয় বা ওটাকে ডেসক্রাইব করা হয়, বা সেক্ষেত্রে কিন্তু এই শকাব্দ গণনা করা হয়। ঐতিহাসিক এটা একটা ক্যালেন্ডার, হিস্টোরিক্যাল ক্যালেন্ডার হিসাবে শকাব্দ গণনাকে কিন্তু এখনো ব্যবহার করা হয় সাল গণনা হিসাবে। আচ্ছা, এটা কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনে বসার সময় হয়েছিল। আর এনার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল গান্ধারের পুরুষপুর এরিয়া, গান্ধারের পুরুষপুর বা পেশোয়ার এই জায়গাতে কিন্তু তার রাজধানী ছিল। আর তিনি তার সময় কিন্তু কুষাণ সাম্রাজ্য অনেক বিস্তার ঘটে, মানে চীন থেকে তিনি ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু কনিষ্ক সাম্রাজ্য বিস্তার করেন, উত্তর এবং পূর্ব ভারতের বেশ কিছু জায়গা, এছাড়া পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশে, সব জায়গাতে কিন্তু এই সম্রাট কনিষ্ক তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন বা কুষাণ এম্পায়ারকে এক্সপ্যান্ড করেছিলেন। এবং এই কুষাণ সম্রাট কনিষ্ক তার সময়ে, মানে তিনি ছিলেন কিন্তু একজন মহান পৃষ্ঠপোষক। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন, মানে একজন প্যাট্রন ছিলেন বুদ্ধিজীবীর। এটাও কিন্তু তোমাদের আমি আলোচনা করেছি বৌদ্ধ ধর্ম আলোচনা করার সময়। এবং তারই পৃষ্ঠপোষকতায় আর কি চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল। এটা সম্পর্কে তোমরা কিন্তু অবগত আছো এই বিষয়টা। চতুর্থ বৌদ্ধ 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল, আমি তোমাদের বলেছি আগে। তো কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায়, তিনি যে প্যাট্রন ছিলেন, সেই তার পৃষ্ঠপোষকতায় কিন্তু এই 4th বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল এই কুষাণ সম্রাট কনিষ্কের সময়। এবং এই চতুর্থ বৌদ্ধ সংগীতে কিন্তু বৌদ্ধ ধর্মের যে দুটি সম্প্রদায়, হীনযান এবং মহাযান, তার মধ্যে মহাযান সম্প্রদায়ের কিন্তু প্রসার ঘটে বিভিন্ন জায়গায়, মহাযান কমিউনিটি। বুঝতে পারলাম? এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি। কার রাজত্বকালে? কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে। এবং তার সময় এই বৌদ্ধ ধর্ম চীন থেকে পূর্ব এশিয়ার বেশ কিছু জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্মে, মহাযান বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। আর মহাযান বৌদ্ধ ধর্মই কিন্তু বুদ্ধের মূর্তি পূজাটাকে ব্যাপারে বলেছেন, এবং সেটা কিন্তু কনিষ্কের মানে বেশি উদ্যোগ ছিল, মানে কনিষ্কের সময় কিন্তু এটা হয়েছিল যে বৌদ্ধ ধর্ম থেকে বুদ্ধদেবকে মূর্তি হিসাবে পুজো করা, পুজোর প্রচলন, এটা কিন্তু কনিষ্কের সময় কিন্তু চালু হয়েছিল। এটা কিন্তু আগেও তোমাদের আমি বলেছি। আরেকটা বিষয়, এই কনিষ্কের রাজত্বকালে কিন্তু গান্ধার শিল্পের বিকাশ ঘটে। গান্ধার শিল্প, গান্ধারা আর্ট, এটা কি? এই গান্ধার শিল্পের বিকাশ ঘটে। গান্ধার শিল্প হলো ভারতীয় শিল্প এবং গ্রিক, রোমান এই শিল্প, মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা আর কি, গ্রিক, রোম এইসব জায়গার শিল্প একসঙ্গে সংমিশ্রণে গড়ে ওঠা একটা শিল্প। গান্ধারা আর্ট হলো একটা মানে গ্রিক রোমান স্টাইল এবং ইন্ডিয়ান স্টাইল দুটোর একটা মিক্সচারে একটা আর্ট, এটা হচ্ছে গান্ধারা আর্ট। আর এই গান্ধারা শিল্পের বিকাশ কিন্তু এই কনিষ্কের সময় হয়েছিল।
গান্ধার শিল্প হলো মূলত মানে এই শিল্প মূলত বুদ্ধের মূর্তি বা অন্যান্য দেবদেবীর মূর্তি, এগুলোই কিন্তু গান্ধার শিল্পে প্রধানত তার স্থান পায় আর কি। আর এই মূর্তিগুলোকে তৈরি করা হতো গ্রিক রোমান শৈলীতে, মানে গ্রিক রোমান স্টাইলে এই সমস্ত আইডল গুলোকে তৈরি করা হতো, বুদ্ধের মূর্তি বা অন্যান্য দেবদেবীদের মূর্তি। এই গান্ধার শিল্প কিন্তু ভারতের সঙ্গে যে মধ্য এশিয়ার সংস্কৃতি যে একটা আদান প্রদান ঘটেছিল, গ্রিক রোম মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া, এর যে একটা কালচারের এক্সচেঞ্জ হয়েছিল, এটা কিন্তু প্রমাণ বা এটা হচ্ছে প্রুফ এই গান্ধারা আর্ট বা গান্ধারা শিল্প। আর এই গান্ধারা শিল্পের কিন্তু বিকাশ ঘটেছিল কনিষ্কের রাজত্বে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কুষাণরা মূলত কিন্তু চীন থেকে এসেছিল। তোমাদের ওই নামটা থেকেই বুঝতে পারো, এই যে কু এই সোয়াং, এই নামটা থেকেই বুঝতে পারো যে চীন থেকে এরা মূলত এসেছিল। তাই প্রাচীনকালে চীন সম্রাটরা নিজেদেরকে দেবতার পুত্র হিসাবে ভাবতো, দেবপুত্র, ভগবানের ছেলে, গড সন যাকে বলে। তাই সেই কুষাণরাও চীন সম্রাটদের মতো কুষাণ সম্রাটরাও নিজেদেরকে দেবপুত্র বলে ঘোষণা করেছিল বা গড সন বলে ডিক্লেয়ার করেছিল, এবং সে কারণে তারা কিছু উপাধি নিয়েছিল। যেমন ভীম কথফিসেস, কি উপাধি নিয়েছিলেন? দম অর্থ। কি উপাধি? দম অর্থ, মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, মানে লর্ড অফ ইউনিভার্স। কে বলেছে নিয়েছিলেন? ভীম কথফিসেস, তিনি কিন্তু এই উপাধি নিয়েছিলেন। আর সম্রাট কনিষ্ক কি উপাধি নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন মহারাজ রাজাধিরাজ দেবপুত্র শাহী, মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, এই উপাধিটা কিন্তু সম্রাট কনিষ্ক নিয়েছিলেন। আসলে কি বলতো, কুষাণ সাম্রাজ্যটা এতটাই বড় আর কি, বিশাল সাম্রাজ্য, এবং বিভিন্ন জায়গায় তোমাদের আমি বললাম যে ব্যাকটেরিয়া অঞ্চল কিন্তু একটা কোনো দেশকে না, বিভিন্ন দেশকে নিয়ে কিন্তু গড়ে উঠেছিল। আর সেই ব্যাকটেরিয়া অঞ্চলটাকে পুরোপুরি শাসন করা ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বাস করতো, তাদেরকে ভালোভাবে একজোট করে রাখার জন্য এই শাসকদেরকে দেবপুত্র বলে নিজেদেরকে তারা পরিচয় দিত আর কি, যাতে সম্রাটকে একটা ভয় পায়, একটা মান্যতা দেয় এই কারণে। এবং সেই কারণে কুষাণ সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দেবকুল বা মন্দিরের মতো, মন্দির যাকে বলে যেখানে দেবতা থাকে, সেরকম কুষাণ সাম্রাজ্যে দেবকুল ছিল। এবং ভারতবর্ষ তো কুষাণ সাম্রাজ্যের বিকাশ ঘটে, তাই ভারতের মথুরাতে কুষাণ সাম্রাজ্যের কিন্তু বিকাশ ঘটেছিল। উত্তর ভারত আমি বললাম, উত্তর ভারত মানেই মথুরা পড়ছে, তো সেই মথুরাতে কিন্তু এখনো দেবকুলের অস্তিত্ব পাওয়া গেছে। এবং সেই দেবকুলে ভীম কথফিসেস তার একটা সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে সেই মন্দিরের মধ্যে, যাকে এর থেকে অনুমান করা হয় যে এই দেবকুলের মধ্যে ভীম কথফিসেসের মূর্তিকে সবাই কিন্তু তখনকার সময় পুজো করতো। আরেকটা কুষাণ মানে এই মথুরাতে কিন্তু 1911 সালে মথুরার একটা ক্ষেত থেকে একটা মূর্তি পাওয়া গেছে, এবং সেই মূর্তিটি দেখেই বোঝা যাচ্ছে সেটা একটা যোদ্ধার মূর্তি, যে যুদ্ধরত ছিল। তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তার যোদ্ধার মূর্তি। কেন? তার পোশাকে কি ছিল? তার পোশাকে ছিল একটা রাজদণ্ড ধরা ছিল, আর ছিল তরোয়ালের মানে কারুকাজ করা একটা তরোয়ালের বাঁট, তার থেকেই বোঝা যায় যে তিনি যুদ্ধ করছেন। আর তার পরনের পোশাকটা ছিল যে একটা হাঁটু অব্দি একটা লম্বা কোট তিনি পরেছিলেন, মূর্তিটা দেখে বোঝা যায়। এবং তার মানে গোড়ালি অব্দি একটা আলখাল্লা ছিল, লম্বা যে জামাগুলো বলে তাকে আলখাল্লা বলে, ঢিলাঢালা জামা, তো সেই আলখাল্লা ছিল, এবং পায়ে বুট জুতো ছিল। এর থেকেই বোঝা যায় যে তিনি একটি যোদ্ধা, এই মূর্তিটা একটা যোদ্ধার মূর্তি। এবং সেই মূর্তিটি কার ছিল সেটা কিন্তু মূর্তিটির নিচে ব্রাহ্মী লিপিতে লেখাই ছিল যে এটা কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তি। এটা 1911 সালে কিন্তু মথুরার একটা ক্ষেত থেকে পাওয়া গেছে। এইখান থেকে অনুমান করা হয় যে সম্রাট কনিষ্ককেও এই মথুরাতে, ভারতবর্ষের মথুরাতেও কিন্তু পুজো করা হতো দেবতার ন্যায়। তাহলে কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবতার মতো উপাধি নিয়েছিলেন, এবং তার প্রজারা তাদেরকে দেবতার মতো করেই কিন্তু পুজো করতো। এবার সম্রাট কনিষ্কের পরে কিন্তু আর তেমন কোনো যোগ্য সম্রাট না থাকার জন্য কুষাণ সাম্রাজ্যেরও ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যায় এবং তার অবনতি ঘটে আস্তে আস্তে। তাই এই হলো কুষাণ সাম্রাজ্য, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কুষাণ সাম্রাজ্যের বিকাশ ঘটে। এবং সম্রাট কনিষ্কের বিষয়ে তোমাদের আলোচনা করলাম। সম্রাট কনিষ্কের সময় কিন্তু অনেকগুলি মানে ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটেছিল, ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট কিন্তু এই সম্রাট কনিষ্কের সময় কিন্তু হয়েছিল। তাই ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু সম্রাট কনিষ্কের রাজত্বকাল বা সময়কালকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সময়, ইম্পর্টেন্ট একটা টাইম। তাই এই হলো কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো
কুষাণ সাম্রাজ্য মানে কিভাবে ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় মধ্য এশিয়া থেকে কিভাবে বিভিন্ন জায়গায় বিস্তার ঘটে, কুষাণ কারা ছিল এবং কুষাণদের উল্লেখযোগ্য সম্রাট কারা ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে আমি এই বিষয়ের আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে তোমাদের বলতে চাই যে তোমরা শিক্ষার পথে এগোতে থাকছো তো, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আবার অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা এগোচ্ছ। আশা করি তোমরা ইতিহাস বিষয়টাকে অনেকটাই ভালোবেসে ফেলেছো, এটা আমার বিশ্বাস। যারা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই ইতিহাস বিষয়টাকে আস্তে আস্তে ভালোবাসছো এবং মন দিয়ে ইতিহাসটা পড়ছো, এটাই তো আমার প্রচেষ্টা বা উদ্যোগ। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করলো, তবেই নোটিফিকেশন পাবে, না হলে কিন্তু পাবে না। বিভিন্ন ক্লাসের আলোচনা করি তো আমি, সেই কারণে। আর যারা এখনো করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং যারা দেখছো তারা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তারাও ইতিহাস বিষয়টা নিয়ে উপকৃত হয়। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।